আক্রমণ বনাম আত্মরক্ষা, বাংলাদেশের প্রতিরক্ষা শীর্ষক পোস্ট এডিটোরিয়ালটি লিখেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সিনিয়র সাংবাদিক মিনার রশিদ। If the tribals of Tripura and the Hindu minorities who have come from East Pakistan and Bangladesh, आज अगर हम लोग हाथ मिला ले तो हम बांग्लादेश को सबक सिखा सकते हैं। স্ট্রাইক বাংলাদেশ, ক্যাপচার চিটাগাং শিরোনামে একটি ভিডিও বার্তা ইন্ডিয়ান সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। হুমকিদাতা খুব সাধারণ ব্যক্তি নয়, ত্রিপুরা রাজপরিবারের সদস্য এবং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা। এর আগে ভারতের সেনাবাহিনীর এক উচ্চপদস্থ কর্মকর্তা প্রায় একই ভাষায় হুমকি দিয়েছিলেন। শুধু তাই নয়, বিজেপির অনেক নেতা সকাল বিকাল বাংলাদেশকে নিয়ে একই ধরনের হুমকি দিয়ে যাচ্ছেন। তাদের বক্তব্যে স্পষ্ট, একদিকে আমাদের মানচিত্রের মাথা এবং পায়ের দিক কেটে ভারতের তথাকথিত চিকেন নেক করিডোরকে প্রসারিত করতে চায়, অন্যদিকে চট্টগ্রাম ও পার্বত্য চট্টগ্রাম দখলের প্রকাশ্য পরিকল্পনা করছে। এমন মন্তব্য নিছক ব্যক্তিগত উচ্ছ্বাস নয়, বরং ভারতের একাংশের গভীর কৌশলগত উচ্চাভিলাষের প্রতিফলন। ভারতের উত্তর পূর্বাঞ্চলের ছোট্ট রাজ্য ত্রিপুরায় ১৪০০ শতক থেকে ১৯৪৯ সাল পর্যন্ত একটি স্বতন্ত্র রাজতন্ত্র চালু ছিল। ১৯৪৯ সালে ত্রিপুরা আনুষ্ঠানিকভাবে ভারতের সঙ্গে যুক্ত হয়। এরপর রাজতন্ত্রের রাজনৈতিক ক্ষমতা শেষ হয়, কিন্তু মহারাজা উপাধি এবং সামাজিক মর্যাদা পরিবারটির হাতে রয়ে যায়। আজও আগরতলার রাজবাড়ি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ এবং রাজপরিবারের সদস্যরা স্থানীয় রাজনীতি ও সমাজে প্রভাবশালী। প্রদ্যোৎ কিশোর দেববর্মন, যিনি বুবাগ্রা নামে আলোচিত ব্যক্তি, তিনি টিপ্রা মোথা পার্টি প্রতিষ্ঠা করেছেন, যা বিশেষ করে ত্রিপুরার আদিবাসীদের অধিকার, স্বায়ত্তশাসন ও গ্রেটার টিপ্রা ল্যান্ড দাবির জন্য সক্রিয়। ইতিহাস ঘাঁটলে দেখা যায় চট্টগ্রাম কিছু সময়ের জন্য ত্রিপুরা রাজ্যের দখলে ছিল এবং পরে আরাকান ও মুঘলদের সঙ্গে ক্ষমতার পালাবদল হয়। ইতিহাসবিদদের মতে ত্রিপুরার সেই শাসন মূলত সীমান্তবর্তী পার্বত্য অঞ্চল ও অল্প সময়ের জন্য চট্টগ্রামের কিছু অংশে সীমাবদ্ধ ছিল। স্থায়ীভাবে পুরো চট্টগ্রাম কখনোই ত্রিপুরা রাজ্যের শাসনে ছিল না। এই দাবি ধরে যদি ত্রিপুরার এই রাজা চট্টগ্রামের ওপর নিজের অধিকার দাবি করতে পারেন, তবে একই যুক্তিতে মুসলমানরা তো পুরো ভারতবর্ষ দাবি করতে পারে। মুসলমানরা ৮০০ বছর ভারত শাসন করেছে, তাহলে তো পুরো ভারতবর্ষ মুসলমানদের দিয়ে দেয়া উচিত। বিশেষ করে মুঘলদের বংশধররা এখনো রয়ে গেছেন, তারাই এখন পুরো ভারতবর্ষ দাবি করতে পারেন। কাজেই চট্টগ্রাম দখল করার স্বপ্নটি একটি বিশেষ মতলব থেকেই করা হয়েছে। ল্যান্ডলকড সেভেন সিস্টার্সের সমস্যা সমাধানে এটাই ইন্ডিয়া ও তাদের হিন্দুত্ববাদীদের খায়েশ। বড় ধরনের একটি ধাক্কা না খেলে এই খায়েশ এদের মন থেকে দূর হবে না। মূলত ১৯৪৭ সাল থেকে ভারত এই খায়েশ পূরণে কাজ শুরু করেছে। বিভিন্ন সূত্রে জানা যায়, ভারতীয় গোয়েন্দা সংস্থা অনেক আগে থেকেই আওয়ামী লীগকে নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে নেয়। আগরতলা ষড়যন্ত্র মামলা নাকি ষড়যন্ত্র ছিল না, ছিল বাস্তব ঘটনা। আওয়ামী লীগ নেতারাই এসব কথা লিপিবদ্ধ করে গেছেন। ফলে আমাদের কাছে যা ছিল স্বাধীনতা যুদ্ধ, ভারতের কাছে তা পাকিস্তান ভাঙার সফল মিশন। ইন্দিরা গান্ধী তাদের পার্লামেন্টে দাঁড়িয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামকে তাদের জন্য শতাব্দীর সুযোগ হিসেবে অভিহিত করেছিলেন। পাকিস্তান নামক রাষ্ট্রটি গঠনে এই দেশের মানুষের ভূমিকা ও আগ্রহ তদানীন্তন পশ্চিম পাকিস্তানের জনগণের চেয়ে কোনোভাবেই কম ছিল না। মুসলমানদের জন্য আলাদা আবাসভূমি তৈরির জন্য যে রেফারেন্ডাম হয়েছিল, সেখানে এই দেশের শতকরা ৯০% মানুষ সমর্থন দিয়েছিল। সেই রাষ্ট্রটিকে ভাঙার জন্য রাষ্ট্রের শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছিলেন। এটাই আওয়ামী লীগের আদি বা আসল চেহারা। এরপর মানচিত্রের পরিবর্তন হলেও আওয়ামী লীগের চরিত্রের পরিবর্তন হয়নি। অথচ এই আওয়ামী লীগ প্রথম থেকেই পাকিস্তানের কেন্দ্রীয় এবং প্রাদেশিক সরকারের অংশ হয়েছিল। আবার সেই দেশটিকে ধ্বংসের জন্য শত্রুর সঙ্গে হাত মিলিয়েছিল। পাশাপাশি দেখেন এক সৈনিকের নীতিবোধ ও স্বদেশপ্রেম। তিনি হলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। যে দেশটিকে তিনি নিজের দেশ মনে করেছিলেন, সেই দেশটির প্রতি শতভাগ অনুগত ছিলেন। তার সেই ভালোবাসায় কোনো খাদ ছিল না। ১৯৬৫ সালের যুদ্ধে ক্যাপ্টেন জিয়াউর রহমান তার বীরত্বপূর্ণ ভূমিকার জন্য পাকিস্তানের দ্বিতীয় গুরুত্বপূর্ণ সামরিক পদকটি পান। সেই একই জিয়াউর রহমান ১৯৭১ সালে প্রকাশ্য ঘোষণায় বলেছিলেন, উই রিভোল্ট। যার হাতে যা আছে তাই দিয়ে পাকিস্তানি সামরিক জান্তাকে মোকাবেলার পরামর্শ দিয়ে তিনি নিজেই আবার পাকিস্তানিদের হাতে আত্মসমর্পণ করলেন। বাদবাকি চাচারা আপন প্রাণ বাঁচাতে তল্পিতল্পা সহ বর্ডার অভিমুখে ছুটলেন।
তখন এই তদানীন্তন মেজর জিয়া জাতির স্টিয়ারিং হুইলটি উঠিয়ে হাতে নিয়েছিলেন। শুধু তাই নয়, এরপর জাতি যখনই বিপদে পড়েছে তখনই তাকে পাশে পেয়েছে। জাতির জন্য একটি অপূর্ব নির্দেশনাও তিনি দিয়ে গেছেন, এই দেশ ও ভূখণ্ডের শত্রু যেদিকে, মুখটি সেদিকে ঘোরাও। এটি অনেকটা বাতাসের দিক নির্ধারক যন্ত্র অ্যানিমোমিটারের মতো কাজ করে। বাতাস যে দিক থেকে আসে, দেশপ্রেমের সেই মেশিনটি অটোমেটিক সেদিকে ঘুরে যায়। এই ফর্মুলাটি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতির সম্মুখে রেখে গেছেন। চিহ্নিত চেতনাবাজদের মেশিনটি 1971 সালে স্টাক বা স্থির হয়ে আছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শন দিয়ে সেই মেশিনটিকে লুব্রিকেট করে গেছেন। এই মেশিনটি অগত্যা অকার্যকর হয়ে গেলে এই জাতির অস্তিত্বও বিলীন হয়ে পড়বে। বিএনপিকে নিয়ে আমাদের শঙ্কা ও সাহস এই মেশিনটিকে ঘিরেই। এই সুযোগে ফজলুর রহমানের মতো অসংখ্য সুযোগ সন্ধানী দলে ঢুকে গেছে। কাজেই আওয়ামী লীগ ও জাতীয় পার্টি নামক দল দুটি কেন ইন্ডিয়ার এত প্রিয় তা সহজেই অনুমেয়। ফজলুর রহমান ওরফে ফজু পাগলারা এই কারণে ইন্ডিয়ার অ্যাসেট। আমার এক জুনিয়র ভাই প্রায়ই একটি কথা বলেন, স্যার আগে ছিল এক মির্জাফর, এখন হাজার হাজার মির্জাফর সৃষ্টি হয়ে গেছে। এখন এই দেশ ও জাতিকে রক্ষা করতে পারে একমাত্র সৃষ্টিকর্তা। সেই সৃষ্টিকর্তার বিশেষ রহমতে ইন্ডিয়া কর্তৃক পরিচালিত আওয়ামী লীগ এ টিম এবং জাতীয় পার্টি বি টিম নামক প্রজেক্ট দুটি শোচনীয়ভাবে ব্যর্থ হয়েছে। এখন ইন্ডিয়ার নজর পড়েছে বিএনপির উপর। জামায়াতকেও এই টোপের বাইরে রাখছে না। ইন্ডিয়া এখন তার রাজনৈতিক কৌশল নিয়ে অগ্রসর হচ্ছে। এই কৌশলে সফল হলেই পরবর্তী সামরিক কৌশল নিয়ে অগ্রসর হতে পারবে। রাজনৈতিক কৌশলের অন্যতমটি হলো এই দুই দলের মধ্যে চরম শত্রুতার পরিবেশ তৈরি এবং তা জিইয়ে রাখা। আক্রমণের ছকটি আঁকা হচ্ছে ভেতর এবং বাহির উভয় দিক থেকে। কাজে বিএনপি এবং জামায়াত নিজেদের অজান্তেই ইন্ডিয়ার রোডম্যাপ ধরেই এগোচ্ছে। পিআর নিয়ে জামাতের গোঁ ধরা এবং বিএনপির হঠাৎ করে মাত্রাধিক চেতনাবাজ হয়ে পড়া সম্ভবত ইন্ডিয়ার নকশা থেকেই হচ্ছে। বিষ জেনে পান করেন এবং না জেনে পান করেন, রাগের বশে পান করেন কিংবা খোশ মেজাজে পান করেন, ফলে কি হবে? সাম্প্রতিক সময়ে ইন্ডিয়ান থিঙ্ক ট্যাঙ্ক, সমরবিদ ও রাজনীতিবিদদের মনোভাবের অধ্যয়ন করলেই বুঝতে পারবেন যে আমাদের আরেকটা দুর্বল ক্ষণের জন্য শুধু অপেক্ষা করছে। কাজেই ওয়েক আপ মাই কান্ট্রিম্যান, ওয়েক আপ। প্রতি বছর লাখ তরুণকে 3 থেকে 6 মাসের সামরিক প্রশিক্ষণ দেয়া গেলে ধাপে ধাপে 1 কোটি প্রশিক্ষিত রিজার্ভ ফোর্স গড়ে তোলা যাবে। এতে দেশের প্রতিরক্ষা সক্ষমতা বহুগুণ বৃদ্ধি পাবে এবং বিদেশি আগ্রাসন ঠেকাতে জনগণের প্রতিরোধ শক্তি দৃঢ় হবে। সেনাবাহিনীর পাশাপাশি এই রিজার্ভ ফোর্স টেরিটোরিয়াল ডিফেন্স হিসেবে কাজ করতে পারবে, যা জাতীয় নিরাপত্তার জন্য একটি অনন্য শক্তি হয়ে উঠবে।